শহর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে একটা অচল অবস্থা তৈরি হয়েছে এবং গত এই 5-6 দিন থেকে ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ। যানজট এত প্রকট আকার ধারণ করেছে, বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ আছে, একেবারে মানুষের খুব নাবিশ্বাস অবস্থা। আমরা যখনই যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থান আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন অবস্থায় দেশ এসেছে, যেটা ব্যারিস্টার ফুয়াদ বলল যে মানুষ চাইবে যে আসলে কি পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা অনেক জায়গায় দেখেছি যে বাজারের লোকেরা বলছে আমাদের এখন আর চাঁদা দিতে হচ্ছে না, বা ফুটপাতের লোকেরা বলছে যে আমাদেরকে আগে যে চাঁদা দিতে হতো, বা পরিবহনের লোকেরা বলছে যে এখন আমাদের চাঁদাবাজ মুক্ত আছি। কিন্তু একটা ভয় আছে যে কখন আবার নতুন চাঁদাবাজ, নতুন মুনাফাখোর আসে। আপনারা জানেন আমাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম একটা কারণ হচ্ছে পরিবহন সেক্টরে চাঁদাবাজি। একটা গ্রাম থেকে একটা ফসল বা শস্য নিয়ে বা একটা সবজি নিয়ে ঢাকা শহরে আসতে আসতে পথে পথে বহু জায়গায় চাঁদা দিতে হয়। সে চাঁদা রাজনৈতিক দলের সন্ত্রাসীদেরকেও দিতে হয়, পাশাপাশি পুলিশকেও দিতে হয়। তো কিছুদিন যাবৎ তারা বলছে যে আমরা এই চাঁদাবাজি থেকে মুক্ত আছি, এটা আমাদের একটা স্বস্তি। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে ছাত্ররা কিছুদিন ট্রাফিক সিস্টেমে হেল্প করেছে, আপনারা দেখেছেন, এবং তখন আমরা দেখেছি ঢাকা শহরে গাড়ি ঘোড়া একটু কম ছিল। তো আমি ভেবেছিলাম যে এটা মনে হয় দেশের পরিস্থিতি খারাপ এজন্য। পরে আমি আমার ট্রাফিকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে আমি যেটা বুঝেছি, ঢাকা শহরে যত গাড়ি চলে তার মধ্যে প্রায় 40% গাড়িরই বৈধ কাগজপত্র নাই। তা আপনারা দেখেছেন ছাত্ররা যখন কাগজপত্র চেক করা শুরু করেছে তখন কিন্তু এই অবৈধ গাড়িগুলো চলাচল বন্ধ হয়ে গেছে, এবং প্রায় 30-40% একইভাবে ড্রাইভিং লাইসেন্স নাই। তো ফলে ওই সমস্ত ড্রাইভাররাও গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে, ফলে গাড়ি ঘোড়া একটু কম ছিল। এবং ছাত্ররা যখন লেন ঠিক করে দিয়েছে যে এখানে অ্যাম্বুলেন্স যাবে, যেমন আমি একদিন আমার ড্রাইভার বলল যে স্যার এই জীবনে প্রথম বাম পাশের লেনটা খালি পাইলাম বাম দিকে যাওয়ার জন্য। তাহলে ছাত্ররা এটা মেনটেন করেছে। অনেকে কিছুটা বিরক্ত হয়েছে, ছাত্ররা অনভিজ্ঞতার কারণে তারা প্রথম একটা গাড়িকে হয়তো 3 জায়গায় চেক করেছে। পরে আমরা ছাত্রদেরকে যখন পরামর্শ দিলাম তখন তারা কিন্তু টোকেন সিস্টেম চালু করেছে। একটা চেক করার পরে একটা স্লিপ দিয়েছে না, এরকম দেখেছেন আপনারা। কথা হচ্ছে যে ডে বাই ডে একটা ইমপ্রুভ করার একটা সুযোগ আছে। আমাদের যে বক্তব্যটা হচ্ছে যে যেহেতু আমাদের সেনাবাহিনীর সদস্যরা একটা ভালো কাজের জন্য সহযোগিতা করছেন, যেটা ব্যারিস্টার ফুয়াদও একটু করে উল্লেখ করেছেন। আপনি দেখেন ক্যান্টনমেন্টের ভিতরে আপনারা প্রায় যান, তাই না? ক্যান্টনমেন্টের ভিতরে কি এত বেশি ট্রাফিক আছে, এত বেশি পুলিশ আছে না? সেখানে কিন্তু সিগন্যালটা প্রপারলি সবাই ফলো করতেছে। তাহলে কেন ওখানে ফলো করতেছে? সেখানে লেন ফলো করতেছে, সিগন্যাল ফলো করতেছে, সেখানে কোনো আনঅথরাইজ পার্কিং নাই, সেখানে কোনো ওভার স্পিডে গাড়ি চলছে না, সেখানে কোনো আপনার যে গাড়ির ফিটনেস নাই, যে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই, সে কিন্তু আপনি দেখবেন না সে ইয়ের ভিতরে ঢুকতেছে, জাহাঙ্গীর গেটের ভিতরে ঢুকতেছে। তাহলে সেনাবাহিনীর সদস্যরা এটা তো এই জিনিসটা তো স্টাবলিশ করেছেন তাদের এরিয়ার ভিতরে। তাহলে সেনাবাহিনীর বন্ধুরা যেহেতু আমাদেরকে এখন সাহায্য করছে, আমাদের ছাত্ররাও যেহেতু একটা নতুন সৃষ্টিশীলতার প্রতিজ্ঞা নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে তারা আছে, আমাদের বক্তব্য হচ্ছে আগামী 2টা মাস আমরা কেন চ্যালেঞ্জ হিসেবে এটা নিব না। সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতা নিয়ে আমাদের যে ট্রাফিক পুলিশ আছে এবং প্রয়োজনে ছাত্ররা যারা স্বেচ্ছায় বা আমাদের রাজনৈতিক দলের কর্মীরা যারা স্বেচ্ছাসেবক হতে আগ্রহী, তাদেরকে নিয়ে আমরা 2 মাস ঢাকা শহরের একটা ভালো ট্রাফিক সিস্টেম করি না, পরীক্ষামূলকভাবে হলেও করলে যদি আমার ঢাকা শহরের মানুষ কিছুটা হলেও শান্তিতে এবং স্বস্তিতে থাকে, তাহলে অবশ্যই মানুষ এটাকে সাধুবাদ জানাবে এবং সহযোগিতা করবে। তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শক্তি, সেনাবাহিনীর কর্মকর্তা বা যারা কাজ করছেন তাদেরকে, ইভেন পুলিশ সদস্যদেরকে অনুরোধ করছি যে আপনারা প্লিজ অন্তত পরীক্ষামূলকভাবে আগামী 2 মাস বা 3 মাসকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ঢাকা শহরে একটা পরীক্ষামূলক এই ট্রাফিক ব্যবস্থাপনা এবং ব্যারিস্টার ফুয়াদ যেগুলো বলেছেন যে এই যে ফুটপাথকে মুক্ত করা, রাস্তাকে অবৈধ পার্কিং মুক্ত করা, এটা যদি আমরা করতে পারি, এবং সিটি কর্পোরেশনের এখানে সহযোগিতা লাগবে, এটা সমন্বিত
প্রয়াস লাগবে, আপনারা জানেন, কারণ ফুটপাত, হকার এগুলো কিন্তু সিটি কর্পোরেশনের আওতার মধ্যে পড়ে। কে কোথায় দোকান করবে ইত্যাদি পুনর্বাসনের ব্যাপারগুলো